জয়পুরহাট থেকে 20 কিলোমিটার গভীরে এক অজপাড়া গায়ে থাকি। আমার পরিবারে আমার মা আর আমার বাস। পরিবারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাবা করোনায় মারা যায়। গ্রামের সর্বদক্ষিণে আমাদের বাড়ি। তারপরে আর কিছুই নেই। পাহাড় জঙ্গলে ভর্তি, যেখানে কসলিংকালেও কেউ আসে না। বাড়ির সাথে লাগোয়া কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনোমতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মাঝে কৃষিকাজ করি। সবজির ক্ষেত করি বলে আমরাই যা করার করি। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। তো দুজনের সংসার বেশ চলছে। আমার বয়স 19 আর আম্মার 36। 16 বছরে বিয়ে হয়ে 1 বছর পরেই আমি পৃথিবীতে আসি। আম্মার গায়ের রং প্রচণ্ড ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আম্মার এমন। আম্মার শরীরের রঙের মতোই অপরূপ সুন্দরী তিনি। এমন চেহারার রূপসী নারী আর নেই আমাদের গ্রামে। কেউ বলবে না তার 19 বছরের সন্তান আছে। 24-25 বছর বয়সী বিবাহিতা নারীর মতো একদম। আম্মার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমায় ভীষণ ভালোবাসে আম্মা। কখনো একটু বকাও দেয়নি জীবনে। বলে আমি তার সব কিছু। যাই হোক, আসল ঘটনায় আসি। আম্মাকে নিয়ে কখনো আমার মনে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনে সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে গেছে। 19 বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনো হয়নি। তার উপর কাপড় বিক্রি করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার বলে সবাই এখানেই আসে কেনাকাটা করতে। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এমন করে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। এমন করেই যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। হঠাৎ এক রাতে স্বপ্নদোষ হলো। মা ছেলে দুজন মানুষ, তাই একটা ঘর দিয়েই চলছি আমরা। আম্মা আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরের বেড়া দেয়া। তো উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গির শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনোমতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা আম্মার দিকে গেল। আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ের কিছুটা বেরিয়ে আছে, কিন্তু এইটুকু দেখে আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম আমি ও এগিয়ে আম্মার কাছে গেলাম। আম্মা গভীর ঘুমে আছে। নিঃশ্বাসের সাথে বুকটা উঠানামা করছে। আর কেউ যেন আমার বুকে ঢাক পেটাচ্ছে। মন ভরে অধীর আগ্রহে আম্মার রূপ দর্শন করছি। হঠাৎ আম্মা আড়মোড়া ভাঙতে লাগলো ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারা রাত শুধু আম্মার কথা ভেবেই পার করলাম। ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুঝলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি আম্মা গরুর দুধ দোহাচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল আম্মার পিঠ অনেকটা খোলা। মসৃণ ত্বকের পিঠ দেখে সাবানের অ্যাড করা নায়িকা সব ফেল। রাতে আম্মার সামান্য সৌন্দর্য দেখেই আমি আম্মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। আম্মার পিছনে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। হঠাৎ আম্মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। ছি ছি, আম্মা বুঝে ফেলল না তো? কিন্তু আম্মা বলল, কি সোনা, ঘুম ভাঙছে তোমার? বলে রাখা ভালো, আম্মা আমাকে সবসময় সোনা ডাকে আর তুমি করেই বলে। যাই হোক, আম্মার কথায় মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। আম্মা যাও, মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। আম্মা আজকে দুধ খাবো। আম্মা এই দুধ খাবা? আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আম্মার ডাকে সম্বিত ফিরল। আম্মা এই দুধ মাত্র দোহাইতেছি। গরম না করলে খাবা কিভাবে? আমি এভাবেই খাবো। তুমি খাইয়ে দাও। আম্মা আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। আম্মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। আম্মা মুচকি হেসে আমার চুল আউলে দিয়ে বলল, এখন যাও, হাত মুখ ধোও, খাইতে দিব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাওয়াই দাও। আম্মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি কেন খাওয়াই দিতে পারবা না? আম্মা আমি কি তা বলছি নাকি? তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আম্মা আচ্ছা বাবা, রাগ করো না, আসো খাওয়াই দেই। আম্মা খাইয়ে দিচ্ছে এমন সময় বললাম, আচ্ছা আম্মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে আম্মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করতেছ? শরীর খারাপ নাকি? বলে আম্মা আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আরে কিছু হয়নি। জিজ্ঞেস করতে মন চাইল। আম্মা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়েই আমার সব, আমার প্রাণ তুমি।
নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি সোনা। কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইতেছ? আম্মা, তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নাই। সাজো না, নতুন কিছু পড়ো না। আমার এইসব ভালো লাগে না। আম্মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো দেখে বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না আম্মা? সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও বাসতাম। কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়েই দিলে। আমার পছন্দ তুমি সেজে গুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করো, আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম নিজেও জানি না, মনে এলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হবার পর কখনো আমাকে কেউ মারেনি। মার দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথাও বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে। কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে। আমি চলে যাব, চিন্তা করো না। বলেই উঠে চলে গেল আম্মা ও নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। আমি উঠে তার কাছে গিয়ে হাজারো বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। আম্মা, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি আম্মার কথায় ভয় পেয়ে যাই। বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। রাতেও কথা বলল না, যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি আম্মা আমার সামনে বিছানায় বসে। উঠে আমি সামনে বসতেই আম্মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মা করে দাও আম্মা। আর কখনো বলবো না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। আম্মার সাথে সাথে আমায় বুকে টেনে নিল ও বলল, সোনারে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় ছেড়ে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমিই আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না সোনা। আমি আর কখনো বলবো না আম্মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ও ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকালে বাড়ি ফিরেই আমি চমকে উঠলাম। আম্মার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরায় চমৎকার মানিয়েছে। একদম সরষি ললনা লাগছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ আম্মা? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে আম্মাকে জড়িয়ে ধরি। আম্মাও সাড়া দিল। আম্মা, তুমি আমার জান। তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে, তা আমার খুব ভালো লাগে। আম্মা, বুঝেছি। তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আর কখনো বিয়ের কথা আনবে না। আম্মা, সে কি? বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়েই থাকবো। আম্মা, আরে পাগল, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আম্মা আমার কথা মা ছেলের মমতাময় ভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি তা তো সে জানে না। আম্মা, আচ্ছা বাবা, আর বলবো না। আম্মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখলো ও বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে? একদম পরি লাগছে। তোমার মতো সুন্দরী এই দুনিয়ায় কেউ নেই। আম্মা লজ্জা পেয়ে বলল, আহ দুষ্টু, খালি মজা করো। সত্যি বলছি। বিশ্বাস করো। আম্মা, আচ্ছা আচ্ছা হয়েছে, এখন যাও গোসল করে আসো। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর, আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরেই এসে আম্মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও না আম্মা। হঠাৎ আম্মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকার বোঝা যাচ্ছে। তার মানে কি আম্মা তাই দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম আম্মার কাছে দেখি বিছানায় নেই আম্মা। দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। আম্মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে আম্মা, তবে মাঝে মাঝে গোসলখানায়ও করে। তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে শব্দ খুঁজে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হলো। বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে আম্মা।
এগিয়ে গোসলখানার কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা আমার প্রতি আমার ধারণাই পাল্টে দিল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু আম্মা জানি না। আম্মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে আম্মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে এসে শুয়ে পড়ি। চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখি ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আম্মার কৌতূহল বাড়ে। আম্মা ঘরে ঢুকল, দরজা আটকেই আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাহির থেকে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দৃষ্টি আমায় গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আড়মোড়া ভাঙার ভান করলাম, তাতে আম্মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায়। আমার মন খুশিতে নেচে উঠল আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে আম্মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতেই উঠে দেখি আম্মা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় দেখি মাঝখানের চাদরটা সরিয়ে রাখা। আম্মাকে দেখে চোখ আটকে গেল। আমি আম্মাকে ডাকলাম, আম্মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এতই সকাল হয়ে গেল উঠুনি যে? আম্মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। আমি এতই দেরি যে? ক্লান্ত নাকি আম্মা? পরিশ্রম করা হয়েছে খুব তো, তাই ক্লান্ত। এখন ভালো লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরানো যে? আম্মা, আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। আম্মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। আম্মা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। না, আগে গোসল করব, তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম আম্মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছায় এতই ভালো বোঝা যায়নি, কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। আম্মার দৃষ্টি আমার উপরেই, আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে এমন করে তাকিয়ে আছে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আম্মা ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল ও যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পরলাম সে লুকিয়ে দেখেই চলল। হঠাৎ আম্মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। আম্মা যে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গেছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটেই ফিরে এলো আম্মা ভেজা শরীরে। আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আম্মা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই আম্মা এগিয়ে এসে বলল, বাবু, আমার হুকটা খুলে দাও তো। ইস, ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান, আর তুমি কিনা একই জিনিস নিয়ে পড়ে আছো, নতুন নিয়ে নাও, তাহলেই তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে। আম্মা, ইস, ছেলের দোকান, তাহলে যে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না? কষ্ট করে বাজারে দৌড়ঝাঁপ করাবে নাকি? আচ্ছা বাবা, সব পাঠিয়ে দিব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম যেন আরো গভীর হওয়া যায়। আম্মা, পাঠাবে মানে? ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দিব। আম্মা, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারবো না। আমি তো জানি না ওসব সাইজ টাইজ, তাছাড়া আমার সামনে এসো। সমস্যা হবে না আম্মা? তোমাকে কে বলল সমস্যা হবে? দোকানদার হয়েছ, খদ্দেরকে কাপড় দেখাবে। কি সব বলছো বলো তো? দোকানেও কি এমন করো? আচ্ছা বাবা, ভুল হয়েছে, আমি নিয়ে আসবো সবগুলো। তোমার পছন্দমতো সাইজ বুঝে নিও। আম্মা, সব কেন আনবে? আমার সাইজের গুলোই আনবে শুধু, রং আমি বেছে নিব। সাইজ 34, মনে থাকবে তো? আমি আম্মার দিকে হা করে তাকিয়ে আছি। আম্মা এতইটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজলজ্জা সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে। আমি প্রচণ্ড খুশি ও অবাকও হলাম যে আম্মা খুব গতিতে চলছে। সারাদিন আম্মার কথা ভেবেই দিন পার করলাম। দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম। দোকান থেকে বের হয়েই সোজা বাসায় পৌঁছে যাই। গিয়ে দেখি আম্মা খেতে কাজ করছে। আমিও গেলাম সেখানে, কিন্তু গা মেখে গেছে ধুলোবালি ও কাদা দিয়ে। আজ কেমন অদ্ভুত লাগছে। এমন করে কাদা মাখামাখি হয় না কখনো। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি তো কাদা দিয়ে মেখে গেছো, শাড়ি পুরো মেখে গেছে। আম্মা, কি করবো বলো? একসেট হয়ে তো কাজ করা যাবে না, তাই না? আমি অবাক হয়ে গেলাম আম্মার কথা শুনে। আম্মার দিকে হুট করে তাকাতেই আম্মা হেসে দিল, সাথে আমিও হেসে দিই। ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছি দুজনে।
সবজির ডালা রাখার পরে আম্মা বলল, আমার জিনিস আনছো? আমি হুম। পরে দেখো, সাইজে না হলে পাল্টায় আনবো। আম্মা বলল, সাইজ হবে, বিশ্বাস আছে তোমার উপর, বলেই মুচকি হেসে চলে গেল ঘরে। আমি বাহিরে দাঁড়ানো। একটু পরেই আম্মা ডাক দিল। ভিতরে যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে, কিন্তু আম্মা আমায় হতাশ করল। আম্মার হাতে একটা হলুদ শাড়ি, গামছা। আম্মা, তুমি একটু বসো, আমি গোসল করে আসি, বলেই আম্মা পুকুরে চলে গেল। কিছু না ভেবেই চলে গেলাম। একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়ে উকি মারতেই চোখ কপালে উঠে গেল। আহ, কি সুন্দর লাগছে, বলা বোঝানো যাবে না। হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকায় মুখ থেকে অস্ফুট বাঁকে উপ শব্দ হয়ে গেল, আর ঝোপঝাড় একটু নড়ে গেল। আম্মা একটু চমকে এদিকে তাকালো ও দেখতে লাগলো এদিকে। পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে আম্মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম। মাথায় ঢুকলো না আম্মা কি আমায় দেখেই ফেলেছে কিনা। হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়েই দেখি আমার শরীর পুরোটাই আম্মার দিক থেকে দেখা যাচ্ছে। আমি প্রচণ্ড লজ্জা পেলাম ধরা পড়ে, কিন্তু আম্মা তো আমায় ধরা পড়তে দেয়নি দেখে খুব ভালো লাগলো। আম্মা এবার দেখাল কারিশমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল। তখনই আমায় আকাশ থেকে ফেলে আম্মা অকল্পনীয় কাজ করল। ডাঙায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল। এই প্রথম আমার আম্মার এই রূপ দেখে আমি হতবাক। আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি। তখন আম্মা এলো, আবার অবাক করে আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, খিদে লেগেছে সোনা? আমি, হ্যাঁ আম্মা। তোমার এতই সময় লাগলো যে? আম্মা, তুমি জানো না বুঝি? আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি আম্মার চোখে। দুজনেই একটু আগের বিষয়টা জানি, কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না। সময় নিচ্ছি, কিন্তু আম্মার এক ধাপ এগোনো হয়ে গেছে। আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল, কি দেখছো সোনা? আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি, তোমার জন্য এনেছি, ওগুলো পড়লে ভালোই লাগবে। আম্মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল, কেন, এগুলো ভালো লাগে না আমায়? আমি, ভালো লাগে, কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর, মানাবে। আম্মা, বেশ নজর রাখছো দেখছি আম্মার উপর। আম্মা আমায় সুযোগ দিচ্ছে, আমি তা ভেস্তে দিলাম না। বললাম, আমার খদ্দের তুমি, কোনোটাই কেমন লাগবে তা আমার দেখা দায়িত্ব। আম্মা চোখ পাকিয়ে বলল, তাই? তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে। আমি হকচকিয়ে গেলাম। কথা সত্যি, কিন্তু বুঝলাম আম্মার খানিকটা জ্বলন হচ্ছে। তাই আরেকটু জ্বালাতে বললাম, সবাইকে কি আর দেখব? যার জন্য সাধারণ ভাবনায় যা দেখা লাগে তাই দেখি। টাকা দেয় ভালো জিনিস দিতে, বুঝে শুনে ভালোটাই দিই। আমিও কি সবার কাতারে পড়ি? আমাকেও কি টাকা দিতে হবে? আমি মুচকি হেসে বললাম, যদি খদ্দের হয়ে থাকো তাহলে দিবে টাকা, আম্মার অধিকারে নেওয়া পাপ। তুমি কি হিসেবে চাও? ঢিল মেরেছি, এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায়, তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে। আম্মা, তা দেখা যাবে, তুমি বসো, বলেই আম্মা ভেজা শরীর নিয়ে ঘরে চলে গেল। কিন্তু দরজা খোলাই আছে। কখনো এমন করেনি, কিন্তু আজ করেছে। 2 মিনিট পরেই আম্মার হঠাৎ ডাকে ভয় পেলাম। ভাবিনি এতই তাড়াতাড়ি ডাকবে, কারণ এতই তাড়াতাড়ি কাপড় পরা হয় না। তাহলে ডাকলো কেন? আমি, ভিতরে আসবো? আম্মা, হ্যাঁ এসো। আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জড় হয়ে গেল। আমার মনে ঝড় উঠে গেল আম্মার আমার প্রতি এতই সদয় দেখে। আম্মা আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল। আমি আম্মার সামনে গিয়েই হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আম্মা গলা কেশে বলল, কি হলো দোকানদার? মাপ ঠিকই তো এনেছো দেখছি। এতই ভালো মাপ কি করে আনলে? আমিও আমার সামনে খদ্দেরদের সাথে যেভাবে কথা বলি সেরকম বললাম, এত বছর ধরে ব্যবসা করি, জানবো না আম্মা, অন্যদের তো মাপ নিতে হয়। আমার লাগলো না যে তোমার কি অন্যের সাথে যায়? তুমি আমার সামনে সবসময় থাকো, আগাগোড়া সবই তো দেখা আছে। কথাটা আচমকা বলেই ফেললাম, যদিও এখনই বলতে চাইনি, কিন্তু আম্মার মুখে তা শুনে দুষ্টু হাসি। আম্মা, যাক, ভালোই এনেছে। তোমার গায়ে ফিট হয়েছে তো? কোনো সমস্যা হলে বলো, অন্য সাইজ আনবে তাহলে। আম্মা, একদম ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলা দরকার। কি বলো বলো? আম্মার উত্তেজনা দেখে আম্মা হেসে দিল মুখে হাত দিয়ে। আমিও সামলে লজ্জা পেয়ে বললাম, কি জিনিস আম্মা? আরে কোনো সমস্যা না, একদম মাপ মতন হয়েছে, কিন্তু আমার আরেকটা টাইট পরার ইচ্ছা। মাপও তো তুমি জাননি, তবুও একবার মাপ নিয়ে নাও। আমার প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ। আম্মা তার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে। আমি এতই মুগ্ধ যে তাকিয়ে আছি। আম্মা, তুমি মনে হয় মাপ নিবে না? সরো, কাপড় পরে নেই। আরে না, এই তো নিচ্ছি। এক প্রকার দৌড়ঝাঁপ করে ফিতা এনে আম্মার সামনে দাঁড়ালাম।
অন্যদের তো স্বাভাবিকভাবেই মাপ নেই, কিন্তু আম্মার সামনে এসে বুক ধরফর করছে। কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না। এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞেসই করিনি। আম্মা মুচকি হাসছে আমার কান দেখে। আমি, কি হলো, হাসছো কেন আম্মা? কিসের মাপ নিবে তুমি জিজ্ঞেস করেছ? আমি, ও তাই তো। কিসের আম্মা? জামা। পাগল ছেলে, তুমি যে দোকান করো কিভাবে জানি না। নাও এই ধরো। বলেই আম্মা হাত দুটো দুদিক ছড়িয়ে দিল। আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে বুকের উপর রাখলাম। এখনো টাইট করিনি। আম্মা তাও বলল, আরো টাইট। আম্মার বুকে একটা কাঁপুনি হলো আর মুখে পাগলাটে একটা চাহনি। আমার চাহনি দেখে আম্মা একটু বিরক্ত হয়ে বলল, খদ্দেরদের সাথে এমন আচরণ করো তুমি? একটা মাপ নিতেও এত সময় কেন? আমি, যত যাই হোক তুমি তো আম্মা। আম্মা, তাতে কি হয়েছে? কাজ কাজের জায়গায়। বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম? তুমি নিজের পেটের সন্তান, তাও যদি এতই রংচং করো। লাগবে না, যাও। বলেই আম্মা সরে যেতে নিলে আমি হাত ধরে বলি, আচ্ছা এসো, মাপ নিচ্ছি। কত রাগ করে। তোমার এই মিষ্টি কথা বলে আমি মোটেও বলবো না, বুঝলে? আহা, মন গলানোর জন্য তো আমি জন্মগতভাবে পারদর্শী। এতক্ষণ তো আমাদের নায়ক নায়িকার কথা শুনলেন, কিন্তু কিছুই তো বুঝলেন না। চলুন আগে একটু তাদের পরিচয়টা দিয়ে আসি। শহরের অন্যতম ধনী ব্যবসায়ী আসিফ আহমেদের একমাত্র ছেলে অনিক আহমেদ। বয়স মাত্র 20 বছর, কিন্তু আত্মবিশ্বাস আর দুষ্টুমিতে সে সবার চেয়ে এগিয়ে। দেখতে হ্যান্ডসাম, লম্বা, হালকা দাড়িও আছে মুখে। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্র। পড়াশোনার চেয়ে আড্ডা, ক্রিকেট আর মজার কাণ্ড কারখানায় বেশি ব্যস্ত থাকে। তবে তার একটা বিশেষ গুণ হলো সে যা চায় তা করেই ছাড়ে। অন্যদিকে সাইমা রহমান একজন দায়িত্বশীল, আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে। বয়স 22 বছর, ইংলিশ লিটারেচারের 3rd ইয়ারের ছাত্রী, উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে। বাবা গার্মেন্টস ব্যবসায়ী, মা ইউনিভার্সিটির প্রফেসর। শিক্ষায়, রুচিতে, ব্যক্তিত্বে অনন্যা সাইমা সবসময় তার সীমার মধ্যে থাকতে পছন্দ করে। ক্যাম্পাসে সবাই তাকে স্মার্ট কুইন বলে ডাকে। অনেক প্রথম দেখাতেই সাইমার প্রেমে পড়ে গেছে, কিন্তু সমস্যা একটাই, সাইমা তার থেকে 2 বছরের সিনিয়র, আর সিনিয়র মেয়েরা জুনিয়র ছেলেদের পাত্তা দেয় না। এটা যেন অলিখিত নিয়ম। সাইমা নিজেও এই নিয়ম ভাঙতে চায় না। অনেক যতই চেষ্টা করুক তার প্রতি একটুও নজর দেয় না সে, বরং প্রতিবারই কড়া ধমক দিয়ে সরিয়ে দেয়। কিন্তু অনেক তো সহজে হাল ছাড়া ছেলে নয়। তার মজার কৌশল, দুষ্টুমি আর ভালোবাসা দৃঢ়তা কি সাইমার মন গলাতে পারবে, নাকি সাইমা সত্যিই তাকে চিরদিনের জন্য এড়িয়ে যাবে? ইউনিভার্সিটির করিডোর। ক্লাস শেষে সাইমা তার বান্ধবী নীলার সাথে হাঁটছে। হঠাৎ পেছন থেকে অনেক ডাক দেয়। অনেক হাসি মুখে বলে, আপু একটু শুনবেন? না। আরে শুনবেন না, দেখবেন তো। সাইমা, ছেলেটা তো দেখতে মন্দ না, কথা শুনেই দেখ। জুনিয়র ছেলেদের সাথে কথা বলার অভ্যাস নেই আমার। তাহলে আজ থেকে অভ্যাস করুন, কারণ আমি তো আর দূরে থাকবো না। কি বলছো তুমি? সত্যি কথা, আপনার সাথে না কথা বললে মনে হয় দম বন্ধ হয়ে আসে। তুমি একটু বেশিই বলছো, বুঝছো? হাই হাই, আমি তো এখনো শুরুই করিনি। সাইমা, ছেলেটা বেশ মজার তো। নীলু, তুই চুপ করবি? আপু, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। কি? আপনি কি কফি খান? হ্যাঁ, খাই তো। এই নিন, এটা ক্যাম্পাসের কফি শপের ভাউচার। ফ্রি কফি পাবেন, কিন্তু শর্ত একটাই, আমাকে সাথে নিতে হবে। আমি আগ্রহী নই। আহারে, সিনিয়র আপুর মন গলানো এত কঠিন হবে ভাবিনি। সাইমা তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলে, চেষ্টা করেই দেখো। সাইমা চলে যায়, কিন্তু অনেক দাঁড়িয়ে থেকে মুচকি হাসে। তার চোখে একরকম চ্যালেঞ্জ চলে ওঠে। তখন অনেক নিজে নিজে একটা দুষ্ট হাসি দিয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সিনিয়র আপু, তোমাকে তো আমি নিজের করেই ছাড়বো। পরদিন সকালে ক্যাম্পাসের গেটের সামনে সাইমা ঢুকছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় অনেক, হাতে একগুচ্ছ ফুল। শুভ সকাল আপু, আজকের দিনটা আপনার জন্য স্পেশাল জানেন। উচ্ছ্বসিত কণ্ঠে অনেক কথাটি বলেছিল। অনেকের এই কথা শুনে সাইমা ব্রুকুচকে বলে, কেন? কারণ আজ থেকে আপনি আমাকে একটু বেশি ভালোবাসবেন। খুব বেশি ভুল ধারণা হয়েছে তোমার। সাইমা ঠোঁট উল্টে কথাটি বলে তারপর অনেক ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, নিন, এই ফুলগুলো আপনার জন্য। আমি ফুল নিই না। আহারে, এই বেচারা ফুলগুলো যদি কথা বলতে পারতো তাহলে বলতো, আমাদের তো কোনো দোষ নেই। ফুলগুলোর মতো তুমিও নির্দোষ থাকতে চাইলে আমাকে বিরক্ত করা বন্ধ করো। সাইমা হেঁটে চলে যায় আর অনেক হতাশ হয়ে ফুলগুলো নিজের মাথায় ঠেকায়। ক্লাস বিরতিতে সাইমা আর নীলা ক্যান্টিনে ঢুকেছে। অনেক আগে থেকেই সেখানে বসে আছে। হঠাৎ উঠে গিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়।
আপু, কি দারুণ কাকতালীয় ঘটনা। আপনিও ক্যান্টিনে, আমিও ক্যান্টিনে। ভাগ্য আমাদের মিলিয়ে দিচ্ছে। থাকবো না, তুমি ইচ্ছে করে এখানে বসে আছো। কি অন্যায় কথা, আমি তো এখানে বসেই ছিলাম। আপনি এলেন, আমি কি আপনার আসার সময়টাও বলে দেব? সাইমা, ছেলেটা তো দারুণ এন্টারটেনিং। নীলার বাচ্চা, তুই চুপ করবি? আহা, আমার ভাগ্যই খারাপ। সিনিয়র আপু, মন গলাবেন না। তুমি যদি এই আপু আপু বন্ধ না করো তাহলে তাহলে বিয়ে করে আমাকে আপু ডাক বন্ধ করে দেবেন? একদম আমার সামনে থেকে যাও। সাইমার রাগে লাল হয়ে কথাটি বলে তারপর দ্রুত হাঁটা দেয়। আর অনেক পেছন থেকে তাকিয়ে থেকে মুচকি হাসে। অনেক মনে মনে বলে, পাত্তা দিচ্ছে না, কিন্তু রাগও করছে, বুঝতেই পারছি। আপুর মন গলতে বেশি দিন লাগবে না। সাইমা প্রতিদিন দুপুরে ক্যাম্পাসের কফি শপে যায়। এটা বুঝতে পেরে অনেক আগে থেকেই সেখানে গিয়ে বসে থাকে। কফি শপে বসে বসে অনেক মনে মনে বলছিল, আজ না হোক কাল তো একদিন আমার সঙ্গে কফি খেতেই হবে। সাইমা ঢোকার সাথে সাথেই অনেক সামনে গিয়ে দাঁড়ায়। অনেক মুচকি হেসে বলে, আপু, কি দারুণ কাকতালীয় ঘটনা। আমি কফি খাচ্ছি, আপনিও কফি খেতে এসেছেন। কাকতালীয় না, পরিকল্পিত। কিভাবে বললেন? আমি তো কেবল একজন সাধারণ কফি প্রেমী। আর একজন পাকা অভিনেতাও। তাহলে আপনি কি আমার নাটক দেখবেন? শুধু আপনাকে নিয়ে একটা প্রেমের নাটক করব। আমি বিরক্ত হচ্ছি। আমি তো খুশি হচ্ছি, কারণ আপনি বিরক্ত হলেও আমাকে পাত্তা দিচ্ছেন। বেহায়া ছেলে। সে কফি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। আর অনেক পেছন থেকে মুচকি হাসে। একদিন ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই আশ্রয় খুঁজছে, আর সাইমা দাঁড়িয়ে আছে করিডোরের কোণে। ঠিক তখনই পেছন থেকে এক ছাতা মাথায় ধরে অনেক হাজির। আপু, আমি জানতাম আপনি ছাতা আনবেন না, তাই নিজের ছাতা নিয়েই হাজির হয়েছি। তুমি আবার আমার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? আমি তো আপনার উপর গবেষণা করছি। গবেষণার ফলাফল হবে ব্যর্থ। চেষ্টা তো করতেই হবে। আপনি যদি একদিন আমার হাত ধরে বৃষ্টিতে নাচতে রাজি হন, তাহলে গবেষণার সফলতা প্রমাণ হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আমার নামের পাশে তোমার নাম কখনোই আসবে না। সে ছাতা ছাড়াই দৌড়ে চলে যায়। আর অনেক হাসতে হাসতে মাথা চুলকায়। অনেক তখন মুচকি হেসে মনে মনে বলে, একদিন ঠিকই নিজের ইচ্ছায় আমার ছাতার নিচে আসবে আপু। সাইমা লাইব্রেরিতে বসে বই পড়ছে। অনেক পেছন থেকে এসে টেবিলে একটা ছোট্ট কাগজ রাখে। সাইমা বিরক্ত হয়ে সেটা খুলে পড়ে। কাগজের লেখাটি ছিল এমন, আপু, আমি খুবই লজ্জাশীল ছেলে, সামনে কিছু বলতে পারি না, তাই এই চিঠি দিয়ে জানিয়ে রাখছি। আপনি অনেক সুন্দর, অনেক বুদ্ধিমতী। আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য। এটা কি ধরনের বোকামি? ভালোবাসার প্রকাশ। এসব নাটক আমার সামনে করবে না। সাইমা তখন কাগজ ছিঁড়ে ফেললে অনেক দুঃখের অভিনয় করে বলে, আহারে, আমার হৃদয়ও কি এভাবে ছিঁড়ে ফেলবেন? তুমি এত সহজে দমে যাও না কেন? ভালোবাসা কখনো হাল ছাড়ে না আপু। সাইমা বিরক্ত হয়ে উঠে চলে যায়। কিন্তু মুচকি হাসিটা চাপা দিতে পারে না। অনেক হাল ছাড়া ছেলে নয়। প্রথম দেখাতেই সে বুঝে গেছে সাইমা তার জীবনের স্পেশাল একজন। কিন্তু সমস্যা একটাই, সাইমা তাকে একটুও পাত্তা দেয় না। যতবার সে সামনে আসে ততবারই সাইমা তার কথাকে উড়িয়ে দেয়। কিন্তু অনেকও নাছুর বান্দা। সে প্রতিদিন নতুন নতুন কৌশলে সাইমাকে মন গলানোর চেষ্টা চালিয়ে যায়। সকালবেলা ভার্সিটির সামনে লাল রঙের একটি গাড়ি এসে থামে। ভেতর থেকে ধীর পায়ে নামলো সাইমা, হাতে ভারী ব্যাগ। ক্লাসে যাওয়ার জন্য দ্রুত পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো অনেক। আপু, কি দারুণ সকাল। আজকের দিনটা আমার জন্য বিশেষ। কেন? কারণ আজ আপনি আমার সঙ্গে একটু বেশি সময় কাটাবেন। কখন বললাম? এখনই বলবেন? সাইমা পাশ কাটিয়ে যেতে গেলে অনেক দ্রুত গিয়ে তার গাড়ির দরজার সামনে দাঁড়ায়। দু হাতে দরজার হাতল চেপে ধরে। এটা আবার কি করছো? আপু, আজ আপনার অনুমতি ছাড়া এই দরজা খোলা যাবে না। মানে? আপনি যদি বলেন তোমার দিন ভালো কাটুক, তাহলে আমি দরজা ছাড়ব। শুধু এটা বললেই হবে? হ্যাঁ। তোমার দিন ভালো কাটুক। অনেক সঙ্গে সঙ্গে দরজা ছেড়ে দিয়ে হাত উঁচিয়ে উচ্ছ্বাসে বলে ওঠে, ইয়েস, আজকের দিনটা সত্যি ভালো যাবে। সাইমা হতাশ হয়ে মাথা ঝাঁকিয়ে গাড়ির দরজা বন্ধ করে চলে যায়। কিন্তু ভিতরে ঢুকে নিজের অজান্তে একটু হাসি। ক্যাম্পাসের সবচেয়ে জমজমাট জায়গা হলো ক্যান্টিন। দুপুরবেলা এখানে প্রচুর স্টুডেন্ট আড্ডা দেয়। আজও এর ব্যতিক্রম হয়নি। এক কোণে বসে আছে সাইমা ও তার বন্ধু নীলা। হঠাৎ ক্যান্টিনের প্রবেশ পথে দেখা গেল অনেক হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে। সাইমা আপু। পুরো ক্যান্টিন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে? আপু, আমি আপনাকে ভালোবাসি।
চারপাশ থেকে সবাই ও বলে চেঁচিয়ে উঠল। উফ, এই নাটক বন্ধ করো। এটা নাটক নয় আপু, এটা আমার হৃদয়ের কষ্টের প্রকাশ। সাইমা, তুই রাজি হয়ে যা। তুই চুপ করবি? আপু, একবার না বললে অন্তত ফুলটা নেন। আমি কারো কাছ থেকে ফুল নিই না। সে উঠে চলে যায় আর অনেক হতাশ হয়ে ফুলগুলো টেবিলে রাখে। পাশে বসা কয়েকজন মেয়ে মুচকি হাসে। হাই রে বেচারা। হাসবেন না, একদিন ঠিকই সফল হব। পাশের টেবিলে বসা ছেলেরা সবাই হাততালি দেয়। পরদিন সকালে সাইমা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বই দেখছে। হঠাৎ পেছন থেকে দ্রুত দৌড়ে এসে হাজির হলো অনেক। সে তখন হাঁপাতে হাঁপাতে বলে, আপু জানেন কি হয়েছে? আমি জানি না, আর জানতেও চাই না। আপনি গত রাতে আমার স্বপ্নে এসেছিলেন। গভীর শ্বাস নিয়ে কথাটি বলে অনেক। সাইমা ব্রু কুঁচকে বলে, কি? হ্যাঁ, আপনি এসেছিলেন সাদা শাড়ি পরে, বাতাসে চুল উঠছিল। তুমি এসব কি বলছো? আপনি বলেছিলেন, অনিক, আমাকে ভালোবেসো না, আমি তোমার সিনিয়র। কিন্তু আমি তখনও বললাম, ভালোবাসা বয়স দেখে না আপু। সাইমা হতবাক হয়ে যায় আর নীলা পাশ থেকে এসে ফেলে। অনেক, তুমি আসলেই দারুণ। নীলা, তুই ওকে উৎসাহ দিচ্ছিস কেন? আপু, আপনার স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নেবে একদিন। স্বপ্ন টপ্ন বাদ দাও, আমার সামনে থেকে যাও। সে দ্রুত চলে যায় আর অনেক মুচকি হেসে মনে মনে বলে, যতই না বলো আপু, একদিন না একদিন ঠিকই হ্যাঁ বলবে। সাইমা যতই কঠোর হওয়ার চেষ্টা করুক, অনেকের ধৈর্য আর প্রচেষ্টা দেখে মনে হয় ও যেন এক যুদ্ধের সৈনিক। প্রতিদিন নতুন নতুন কৌশল নিয়ে হাজির হয় সে। কখনো নাটকীয়, কখনো মজার, কখনো আবেগী কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দেয়। আজও তেমনই এক নতুন দিনের শুরু। নতুন কোনো কাণ্ড ঘটতে যাচ্ছে, যার জন্য ক্যাম্পাসের সবাই মুখিয়ে আছে। বিকেলবেলা ভার্সিটির ক্যান্টিন। সাইমা বন্ধুদের সঙ্গে বসে চা খাচ্ছে। চারপাশ বেশ সরগরম, কিন্তু একটা সাধারণ দিন। হঠাৎ করেই দরজার দিকে হইচই শুরু হলো। সবার দৃষ্টি চলে গেল সেদিকে। কয়েক সেকেন্ড পরেই নাটকীয়ভাবে দরজার পাশে দাঁড়িয়ে গেল অনেক। তার এক হাতে একটা চায়ের কাপ, অন্য হাতে একটা নোটবুক। যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল সে প্রকাশ করতে এসেছে। আপু, সবাই একসঙ্গে ঘুরে তাকায়। ক্যান্টিনের মৃদু কথোপকথন মুহূর্তেই বন্ধ হয়ে যায়। সাইমা চমকে তাকিয়ে বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। এখন আবার কি হলো? আমি তো বলছিলাম ও কোনো না কোনো কাণ্ড করবেই। অনেক একদম দৌড়ে এসে সাইমার টেবিলে থামে। সে একটা চেয়ার টেনে বসে পড়ে, যেন এখনই কোনো বৈজ্ঞানিক আবিষ্কার ঘোষণা করতে যাচ্ছে। আপু, আজ আমি একটা নতুন জিনিস শিখেছি। নিশ্চয়ই কোনো আজগবি কিছু। চায়ের কাপে প্রেম বোঝার ফর্মুলা। এই কথা শুনে আশপাশের সবাই একটু আগ্রহ নিয়ে তাকালো। আর একটা ড্রামা শুরু হতে যাচ্ছে। বাহ, এটা কেমন ফর্মুলা শুনি? অনেক পাশের টেবিল থেকে চায়ের কাপটা টেনে নিল। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ধরুন, এই চায়ের কাপটা হলো আমার হৃদয়। সে এক চুমুক খেয়ে চায়ের মুখ ভর্তি ফেনা বানালো, আর এই ফেনাগুলো হলো আমার আবেগ। সাইমা বিরক্ত হয়ে হাত গুটিয়ে বসলো। আমি এসব শুনতে চাই না। সে উঠে চলে যেতে চাইলে অনেক তাড়াহুড়ো করে হাত দিয়ে ইশারা করলো বসতে। তারপর সিরিয়াস কণ্ঠে বলল, আপু, চায়ের মতো প্রেমও ধীরে ধীরে গরম হয়, তারপর একসময় ঠান্ডা হয়ে যায়। কিন্তু কিছু কিছু প্রেম। সে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলো, আর তখনই ধপাস চেয়ার থেকে পড়ে গেল। চায়ের কাপ উল্টে পুরো শরীরে ছিটকে পড়লো। ক্যান্টিনে সবাই হেসে গড়িয়ে পড়লো। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। এমনকি সাইমাও হাসি আটকাতে পারলো না। তোমাকে তো বলেছিলাম এসব ফালতু কাণ্ড বাদ দাও। আপু, প্রেমের পথে এমন ছোটোখাটো দুর্ঘটনা হতেই পারে। নীলা আর সাইমার বন্ধুরা হাসতে লাগলো। সত্যি তুমি তো চায়ের প্রেমে পড়ে গেলে। আপু, আপনি শুধু একবার হ্যাঁ বলুন, আমি আর চায়ের কাপ নিয়ে পড়বো না। সাইমা কিছু না বলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ইন্টারনাল পরীক্ষার দিন। পুরো ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনা। সবাই ব্যস্ত হয়ে নিজের আসনে বসছে। কেউ কেউ শেষ মুহূর্তে পড়ার চেষ্টা করছে, কেউ বা প্রার্থনা করছে। সাইমা একদম সামনের সারিতে বসেছে। হঠাৎ করে হন্তদন্ত হয়ে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো অনেক। আপু, আমার সমস্যা হয়েছে। সাইমা বিরক্ত মুখে তাকালো। আশপাশের সবাইও কৌতূহলী হয়ে তাকাচ্ছে। আবার কি করেছো? আমি আমার রোল নম্বর ভুলে গেছি। কথাটা শুনে সাইমার মাথায় হাত। অন্যরাও ফিসফিস করে হাসতে লাগলো। নিজের রোল নাম্বার কেউ ভুলে যায় নাকি? কি করব আপু, আপনি তো আমার মাথায় সব জায়গায় দখল করে রেখেছেন, আর কিছুই মনে থাকে না। সাইমা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পাশে বসা বন্ধুরা মুখ চেপে হাসছে। অনেক, তুমি পরীক্ষায় পাশ করার চিন্তা করো, প্রেমের না। আপু, আপনি হ্যাঁ বললেই সব মনে পড়ে যাবে।
তখন পাশে এক ছাত্র মজা করে বলল, ভাই, আজীবন প্রেমের চাপে পড়ে গেলে তো পরীক্ষায় ফেল মারবি। সবাই হেসে উঠল। অনেকে মুখ বাঁকিয়ে হাসলো। একদিন দুপুরে ক্লাসের পর সবাই হাঁটছে, একদম নিরীহ পরিস্থিতি। কেউ ভাবতেও পারছে না যে কয়েক সেকেন্ড পর কি হতে যাচ্ছে। হঠাৎই অনেক আর তার বন্ধুরা দল বেঁধে হেঁটে যেতে যেতে গাইতে শুরু করলো। অনিক ও তার বন্ধুরা, তুমি আমার জীবন, তুমি আমার প্রিয়া, তুমি ছাড়া চলবে না, জানো কি রিয়া। পুরো ক্যাম্পাস থমকে গেল। সবাই অবাক হয়ে তাকালো। এটা কি হচ্ছে? সাইমা চোখ বড় বড় করে বলে কথাটি। অনেক হাত উঁচিয়ে নাটকীয়ভাবে তার দিকে তাকালো। আপু, আমার হৃদয়ের গান। আরেকবার গান গেলে তোমার পরীক্ষা শেষ। অনেক তখনই গান থামালো, কিন্তু আস্তে করে ফিসফিস করে বলল, কিন্তু একদিন ঠিকই বিয়ে করে তোমার সামনে লাইভ গান গাইব। সাইমা কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে হাসিটা লুকানোর চেষ্টা করলো। সকালের রোদ মিষ্টি উষ্ণতায় চারপাশ আলো করে রেখেছে। কলেজের ছাত্রছাত্রীরা সবাই বাসের সামনে জড়ো হয়েছে। আজকের দিনটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজ পিকনিক। সবাই আনন্দে মেতেছে, দুষ্টুমির মেজাজে রয়েছে। আর পুরো ক্যাম্পাসে একটা উৎসবের আমেজ। সাইমা আর নীলা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে, আর অন্যদিকে অনেক তার বন্ধুদের নিয়ে দুষ্টুমি করছে। হঠাৎ করে অনেক এক ঝাঁক আনন্দ নিয়ে সাইমার দিকে এগিয়ে এলো। আপু, আমাদের একসঙ্গে বসা উচিত, তাই না? দূরে বসো। তুমি কি বুঝতে পারো না সাইমা তোমার থেকে দূরে থাকতে চায়? দূরে থাকতে চাইলেই কি দূরে থাকা যায় আপু? বাস ছাড়লো। সাইমা সোজা বসে গেল। তার পাশের খালি আসনটা খালি দেখে অনেক এক ঝলক হাসলো এবং পেছন থেকে তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাইমার দিকে খুব নিবিড়ভাবে তাকিয়ে এসে চিন্তা করছিল, আজ কি কিছু একটা হবে। পিকনিকের জায়গায় পৌঁছানোর পর সবাই হইচই করতে লাগলো। নদীর পাশে বসে আড্ডা দেওয়া, ক্রিকেট খেলা, গান বাজনা শুরু হলো। সবাই একে অপরের সঙ্গে মজা করছে, অনেক সুযোগ খুঁজছে কখন সাইমার সঙ্গে একা কথা বলবে। কিন্তু সাইমা যেন তাকে এড়িয়ে চলার জন্যই পরিকল্পনা করে রেখেছে। কখনো সঙ্গীদের সাথে হাঁটছে, কখনো ফোনে ব্যস্ত হয়ে পড়ছে, যেন অনেক তার কাছাকাছি আসতে না পারে। অনেক ঠিক বুঝতে পারছিল না সাইমাকে কিভাবে কাছে নিয়ে আসবে। এই মুহূর্তে সে এতটাই হতাশ যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তবে এই পরিস্থিতি তাকে একদিকে মজা দিতে, অন্যদিকে আরও কিছুটা বিরক্ত করছিল। কিন্তু সে মেনে নিয়েছে এটা একটা যুদ্ধ, আর সে এই যুদ্ধটা হারবে না। সবাই নদীর ধারে বসে খাচ্ছিল, হেসে গড়িয়ে পড়ছিল। কেউ ক্যামেরায় ছবি তুলছিল, কেউ আবার খাবার নিয়ে ঠাট্টা মশকরা করছিল। হঠাৎ করেই সাইমা একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে কোথাও দেখা যাচ্ছে না। নীলা প্রথমে খেয়াল করলো, তারপর চেঁচিয়ে বলল, আরে সাইমা কোথায় গেল? অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। সাইমা হারিয়ে গেছে। তারপরে সবাই দৌড়ে খুঁজতে লাগলো। কিছুটা সময় কাটানোর পর সবাই একে একে নদীর ধারে গেল। কেউ ডাকছে, কেউ লুকোচুরি খেলার জন্য কিছু জায়গা খুঁজছে। সবাই একবারে উত্তেজিত হয়ে উঠল। হঠাৎ করেই অনেক দূরে একটা ছোট জঙ্গল মতো জায়গায় ঢুকে গেল। সেখানে গিয়ে দেখলো সাইমা এক পাথরের উপর বসে আছে, মাথা নিচু করে কিছু ভাবছে, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপু, তুমি এখানে কি করছো? সাইমা অবাক হয়ে তাকালো। তাকে এতক্ষণ খুঁজে না পেয়ে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছিল। সাইমা অবচেতনভাবেই বলল, আরে তুমি এখানে কি করছো? আমি কি তোমাকে একা হারিয়ে যেতে দেব? সাইমা একটু বিরক্ত হলো, কিন্তু তারপর আস্তে আস্তে তার মুখে একচোট হাসি চলে এলো। অনেক হাসতে হাসতে সাইমার পাশে বসে পড়লো। আমি একটু একা থাকতে চেয়েছিলাম। তাহলে ঠিক আছে, আমি বসে থাকি, তুমি একা থাকো, আমি তোমার পাহারাদার। এটা শুনে সাইমা একটু অবাক হয়ে তাকালো। তারপর নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা হাসি থামাতে পারলো না। এর মধ্যে অনেক তার নিজের ফানি অবস্থান বজায় রেখে সাইমাকে আরও একবার তোলপাড় করে দিল। সাইমা অবশেষে বুঝলো অনেকের দুষ্টুমি ও মিষ্টি আচরণের সামনে সে হেরে গেছে। তুমি যদি একা থাকতে চাও আমাকে বলো, আমি চলে যাব, কিন্তু তোমার পাশে থাকতে তো আর কিছু ভেবে দেখতে পারো না? সাইমা আর হাসি চাপতে পারলো না। পিকনিকের দিনটা একেবারে অন্যরকম হয়ে উঠেছিল। সকাল থেকেই হুল্লোড়, হাসি ঠাট্টা, আর সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ ছিল। তবে সবচেয়ে বড় চমকটা ঘটে যখন সাইমা আর অনেক একসঙ্গে ক্রিকেট খেলতে নামলো। এখন সবাই খেলার মধ্যে মেতে উঠেছে। ছোট একটা ক্রিকেট ম্যাচ শুরু হলো। তাতে সাইমা আর অনেকের দল আলাদা হয়ে গেল। সাইমা নিজের দল নিয়ে খুব আত্মবিশ্বাসী, কারণ তার দলও বেশ ভালো খেলোয়াড়ে ভর্তি। কিন্তু অনেকের দলের মেজাজ ছিল একটু অন্যরকম। তাদের একমাত্র লক্ষ্য ছিল সাইমাকে হারানো। অনেক বল তুলে নিয়ে সাইমাকে চ্যালেঞ্জ করলো। আজকে তোমার দলকে হারিয়েই ছাড়বো। দেখি তোমরা কি করতে পারো। ক্রিকেটের মজা আর উত্তেজনা ছিল অন্যরকম।
সাইমা অনেক দুই দলের সেরা খেলোয়াড় হয়ে উঠেছিল। অনেক সাইমাকে উইকেটের পিছনে দাঁড়িয়ে ব্যাট করার জন্য চাপ দিচ্ছিল, আর সাইমা তার ঝকঝকে ব্যাটে বল মেরেই ছুটে চলেছিল। দুই পক্ষই জয় লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিল। সাইমা মজা করে বলল। অনেক তোমার দলের কোনো আশা নেই। অনেক দুষ্টুমি করতে করতে বলল। তুমি খুব বড় কথা বলছো, কিন্তু আজকের খেলায় তোমাদের হার দেখাবো। কিন্তু শেষ পর্যন্ত সাইমার দলই জিতে গেল। সাইমা হাসি চেপে বলল। তোমরা তো হারতেই চলেছ অনেক। অনেক খুশি হলেও একটু হতাশ হলো, কারণ সে চাইছিল সাইমাকে হারানোর। কিন্তু সাইমার হাসি মুখ তাকে এক ধরনের প্রশান্তি এনে দিল। খেলার পর সবাই মিলে লাঞ্চ খেতে বসে। খাবারের থালা এমনভাবে সাজানো ছিল যে কিছুতেই থামানো যাচ্ছিল না। খাওয়ার মধ্যে ছিল পাস্তা, স্যান্ডউইচ, চিপস, পিৎজা, সব কিছু ছিল। অনেক আর সাইমা মজা করে খাবারের উপর চ্যালেঞ্জ শুরু করে দিল। যদি আমি একে একে সব খেয়ে ফেলি তাহলে তুমি আমাকে একটা উপহার দিবে। একেবারে পাগল হয়ে গেছো? তুমিই খেয়ে ফেলো, তাহলে আমি ঠিক করব। অনেক হেসে গিয়ে পিৎজা একের পর এক খেতে লাগলো। সাইমাও মজা করে তার চ্যালেঞ্জ গ্রহণ করলো। তারা খাবারের মধ্যে একে অপরকে চ্যালেঞ্জ করছিল, আর সবাই দারুণ হাসছিল। অনেক তোর খাবারের প্রতি এত ভালোবাসা, সাইমা তুমি তাকে কন্ট্রোল করো। সবাই একসঙ্গে খেতে খেতে আনন্দে মাতল। একের পর এক খাবার খেয়ে তারা পিকনিকের আনন্দে বাঁচতে লাগলো। কেউ কখনো হাসছে, কেউ ঠাট্টা করছে। এমন এক পরিবেশে পুরো দিনটাই যেন আনন্দের ছিল। দিনের শেষে সবাই মিলে নদীতে সাঁতার কাটার সিদ্ধান্ত নিল। নদীটা একটু ঠান্ডা ছিল, তবে সাঁতার কাটতে সবাই প্রস্তুত ছিল। সাইমা কিছুটা সংকোচে ছিল, কারণ সে সাঁতার খুব ভালো জানতো না। তবে অনেক তাকে সাহস দিয়ে বলল। চলো সাঁতার কাটা শুরু করি। তুমি যদি মনে করো আমি ভয় পাবো, তাহলে ভুল ভাবছো। সাইমা নদীতে নেমে একসময় অনেকের সঙ্গে সাঁতার কাটতে শুরু করলো। মাঝে মাঝে সাইমা একটু অগোছালো হয়ে যাচ্ছিল, কিন্তু অনেক বারবার তাকে সাহায্য করছিল। তাদের সাঁতার কাটার এই মুহূর্তটা অনেক বেশি মজার হয়ে উঠেছিল। হাসির শব্দ আর জল তল ভেঙে ওঠা শব্দ মিশে যাচ্ছিল। তুমি তো সাঁতার জানতেই না সাইমা। তুমি তো একটু কাঁচা, তাই না? তাদের সাঁতার কাটার সময় কেমন যেন একটা খোলামেলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। অনেক আর সাইমা একে অপরের পাশে থেকেও নিজেদের সামান্য মুহূর্তগুলো উপভোগ করছিল। দিনটা চলে এসেছে শেষের দিকে। সাইমা, অনেক আর বাকিরা নদীর ধারে শেষ মুহূর্তগুলো কাটাচ্ছিল। সবার মধ্যে মজা, হাসি আর দুষ্টুমির একটা জোয়ার বয়ে যাচ্ছে। কিন্তু সাইমা আবারও তার স্বভাব অনুযায়ী একটু দূরে থাকতে পছন্দ করছিল। অনেক যদিও আজকের দিনটা নিজের জন্য বিশেষ কিছু মনে করছিল, কিন্তু সাইমা তার দিকে একদমই পাত্তা দিচ্ছিল না। সবাই বাসে চড়ে বসার জন্য প্রস্তুত হচ্ছিল। একে একে সবাই উঠে বসলো। অনেক বাসে ঢোকার পর সাইমার কাছ থেকে একটাও শব্দ পেল না। সাইমা নিজের মোবাইল স্ক্রিনে মনোযোগ দিয়েছিল, যেন অন্য কিছুতেই কোনো মনোযোগ দিতে ইচ্ছে করছে না। অনেক জানতো সাইমা তাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আজকের দিনটা তার কাছে কোনোভাবেই মিস হওয়া দিন হতে পারে না। অনেক মনে মনে ভাবছে, আজ তো অন্তত কিছুটা সময় কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কিন্তু সাইমা আজও আমাকে পাশ কাটিয়ে গেল। বাকিরা সবাই মজা করছিল, কিন্তু অনেকের মন এক দুশ্চিন্তা নিয়েছিল। সে জানতো সাইমা কখনোই তার কাছে আসবে না, কখনোই তার প্রতি কোনো আগ্রহ দেখাবে না। সে এখনো নিজের সিদ্ধান্তে স্থির ছিল যে সাইমা তার থেকে বড়, তার সিনিয়র, আর এই জন্যই সাইমা তাকে কখনো গুরুত্ব দেয় না। বাস যখন কলেজ ক্যাম্পাসে পৌঁছালো, তখন সবাই একে একে নেমে যাচ্ছিল। অনেক সাইমার কাছ থেকে এক ঝলক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সাইমা এতটা মনোযোগী ছিল মোবাইলে যে সে একটাও শব্দ উচ্চারণ করলো না। সে কিছুটা বিরক্ত হয়ে হালকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার সাইমা আপু, তুমি কি আমার সাথে কথা বলবে না? সাইমা মাথা নাড়িয়ে চোখ তুলে একটু হাসলো, কিন্তু সাইমার হাসি ছিল একেবারেই অদৃশ্য। যেন সে বুঝতে পারছিল না যে অনেক তার সাথে সম্পর্ক নিয়ে কি চায়। বেশ, তো তুমি তো অনেক ভালো থাকতে পারো, তাই না? অনেক জানতো সাইমা কিছুতেই তাকে পাত্তা দেবে না। সাইমা তাকে কিছু বলতে গেলে বরং আরও আগেই নিজের ব্যস্ততায় চলে যাবে। তবুও অনেক সেই সাইমার পাশের জায়গায় গিয়ে বসলো। সে জানতো সাইমার কাছ থেকে কোনো কিছু আশা করা খুবই কঠিন, কিন্তু তার মনের ভিতর একটু আশা ছিল, হয়তো একদিন সাইমা কিছুটা তার প্রতি মনোযোগী হবে। বাস চলে আসছে ক্যাম্পাসের দিকে। সাইমা তার জায়গায় বসে চোখে পড়ছিল, কিন্তু মন একেবারে অন্যদিকেই ছিল। একবার হালকা হাসি দিয়ে অনেক আর সাইমার চোখে চোখ পড়লো, কিন্তু এক মুহূর্তের জন্যও তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা তৈরি হয়নি। অনেক বসে থেকে মনের মধ্যে ভাবছিল, এই মুহূর্তগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলবে। সাইমা আমাকে পাত্তা না দিলেও আমি তাকে ছাড়ব না। বাকিরা কথা বলছিল, হাসছিল, কিন্তু অনেকের মনে এখনো সাইমার দিকে। সাইমা তার
বরাবরের মতোই অনেকের কাছ থেকে দূরে ছিল। তার মধ্যে কোনো আগ্রহ ছিল না, তবে এক ধরনের অদ্ভুত চাপ অনুভব করছিল। অনেক তাকে ঘিরে ঘুরছিল, কিন্তু সে কিছুই ভেবেছিল না। বাস যখন ক্যাম্পাসে পৌঁছালো তখন সাইমা তার সঙ্গীদের নিয়ে সোজা চলে গেল। অনেক বসে থেকে কিছুক্ষণের জন্য ভাবলো, এরপর নিজের মনে হাসলো। এটাই তার নিয়তি। সাইমা তাকে কখনোই এভাবে কাছে আসবে না। এভাবে পিকনিকের দিনটা শেষ হলো, যেখানে সাইমা আর অনেকের মধ্যে সম্পর্কটি এখনও অপরিবর্তিত ছিল। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসন্ন। পুরো ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীরা এই দিনটির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল। কী কী পারফর্ম করবে, কীভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হবে, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত ছিল সবাই। এই অনুষ্ঠানটি কলেজের সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। গানের অনুষ্ঠান, নাচ, নাটক, কবিতা, আবৃত্তি সবই ছিল সেখানে। এবং এই অনুষ্ঠানটির জন্য সাইমা আর অনেক দুজনেই ছিল বিশেষভাবে প্রস্তুত। সাইমা কলেজের একজন সিনিয়র, একাধারে একজন প্রতিভাবান অভিনেত্রী এবং সাংস্কৃতিক দলের সদস্য। তার নাটকীয় দক্ষতা এবং অভিনয় কৌশল কলেজে প্রশংসিত। তাকে নিয়ে অনেকেই আগ্রহী ছিল এবং সাইমা জানত আজকের অনুষ্ঠানটি তার জন্য একটি বিশেষ মঞ্চ হতে চলেছে। অন্যদিকে অনেক কলেজের জুনিয়র, যিনি কিছুদিন আগে পর্যন্ত সাধারণ ছাত্র হিসেবে পরিচিত ছিল, আর সে নিজেকে একেবারে আলাদা দৃষ্টিতে দেখতে চায়। তার দলের নাচের পারফরম্যান্সে সবার মনোযোগ আকর্ষণ করার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তবে সাইমা তার জন্য এক রহস্যময়ী, এমন একজন মানুষ যার প্রতি অনেকের আগ্রহ ক্রমেই বেড়ে চলছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল সপ্তাহখানেক আগে থেকেই। সাইমা তার নাটকের চরিত্র নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল। অন্যদিকে অনেকও তার দলের সঙ্গে নাচের রিহার্সেল করছিল। তবে তার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছিল। সাইমা যখন তার নাটকের অংশে একাগ্রভাবে মনোনিবেশ করছিল, তখন অনেক তাকে দেখে ভাবছিল, সাইমার মতো একজন ট্যালেন্টেড মেয়েকে তার প্রতিভা দেখাতে কখনোই সহজ হবে না। তবে সে চেষ্টা করবে। সে জানত সাইমার কাছে কোনো কিছু প্রমাণ করার জন্যে তাকে সত্যিই তার সেরা পারফরমেন্স দিতে হবে। আজকের দিনটা ছিল অনুষ্ঠান শুরুর দিন। সকাল থেকেই ক্যাম্পাসের পরিবেশ ছিল ভীষণ ব্যস্ত। সাইমা যখন নিজের নাটকের চরিত্রের প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মধ্যে যেন পুরোপুরি অন্য এক পৃথিবীতে প্রবেশ করার মতো অনুভূতি তৈরি হচ্ছিল। তার প্রতি ধীর মনোযোগ, চরিত্রের প্রতি একাগ্রতা, সব কিছু যেন তার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। সাইমা জানতো আজকের দিনটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তার পুরো ক্যারিয়ারও এতে প্রভাবিত হতে পারে। অনেকেও তার দলের সাথে প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল, কিন্তু কখনো কখনো সে সাইমাকে লক্ষ্য করছিল। সাইমার মধ্যে একটা দৃঢ়তা ছিল, যা অনেকের মধ্যে কিছু ভয়ের সৃষ্টি করছিল। যদিও সে কখনো প্রকাশ করতো না, তবে সাইমাকে সঙ্গ দিতে তার মন চাইতো। কিন্তু সে জানতো সাইমা কখনোই তাকে পাত্তা দেবে না। একসময় অনেক সাইমাকে লক্ষ্য করে বলল, তুমি তো খুবই সিরিয়াস সাইমা আপু, একটু হাসো না, কাজটা সহজ হবে। এটা কাজ, অনেক হাসির জায়গা এখানে নেই। তুমি যদি একটু হাসো, হয়তো নাটকটা আরো সুন্দর হবে। তোমার মতো হাসি খুশি ছেলেরা নাটক ভালো বোঝে না অনেক। সাইমা জানতো অনেকের মধ্যে একটা হাস্যরস আছে, কিন্তু নাটকের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে সেগুলো গুরুত্ব দিতে পারছিল না। তবে তার মনে কিছুটা স্বস্তি ছিল। অনেকের মতো একজন সহজ সরল ছেলে তার পাশে থাকলে হয়তো একটু মনোযোগ হারানোর আশঙ্কা ছিল, কিন্তু সাইমা নিজের কাজের প্রতি এতটাই একাগ্র ছিল যে এই ধরনের ছোটোখাটো দুষ্টুমি তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ ছিল একদম আলাদা। সবাই একে একে স্টেজের পিছনে চলে যাচ্ছিল। সাইমা তখন তার নাটকীয় চরিত্রে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছিল। তার চরিত্র ছিল এক ধরনের গুরুতর ও একান্তভাবে শুদ্ধ, আর তাই সাইমা তার অভিনয়ের প্রতি মনোযোগ দিচ্ছিল খুবই নিবিড়ভাবে। অনেকও তার নাচের দলের সাথে প্রস্তুতি নিচ্ছিল। তার দলের পারফরম্যান্স ছিল যথেষ্ট প্রাণবন্ত। সে জানতো তার দলের সদস্যদের সাথে তারা এমন এক নাচ করবে যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। তাদের নাচ ছিল উজ্জ্বল, গতিশীল এবং খুবই প্রাণবন্ত। তবে সাইমার নাটক তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানতেন যে সাইমা তার অভিনয়ে কতটা নিখুঁত, আর সেটির জন্য তাকে শ্রদ্ধা করতে হবে। অনুষ্ঠান শুরুর সময় সাইমার নাটক প্রথমে মঞ্চে ওঠে। তার চরিত্রে সাইমা এমনভাবে অভিনয় করছিল যে পুরো কলেজ যেন তার মধ্যে হারিয়ে গেছে। প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি ছিল অত্যন্ত নিখুঁত। তার অভিনয়ের মধ্যে এমন এক ধরনের শক্তি ছিল যা দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। সাইমার এই অভিনয় দেখে অনেকেই তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিল। এরপর অনেক তার দলের সঙ্গে নাচ শুরু করলো। তারা তাদের পরিবেশনা শুরু করতেই মঞ্চে এমন এক ধরনের জাদু ছড়িয়ে পড়ল যে কোনো দর্শকই তাদের প্রশংসা করল। অনেক এবং তার দলের সদস্যরা একে অপরের সঙ্গে সমন্বয় রেখে অসাধারণ নাচ পরিবেশন করছিল।
সাইমাও তার নাটক শেষ করে সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে শুনছিল। সে জানতো অনেক ভালো করছে, কিন্তু সে নিজেকে পুরোপুরি সিরিয়াস রাখতে চেষ্টা করছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই উল্লাস করছিল, কিছুটা অদ্ভুতভাবেই, কারণ আজকের পারফরম্যান্সে সাইমা আর অনিক দুজনেই নিজ নিজ জায়গায় খুব ভালো করেছে। সাইমা তার অভিনয়ে এক অনন্য মাপের দক্ষতা দেখিয়েছে, আবার অনিকও তার দলের সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করে সকলের মন জয় করেছে। অনুষ্ঠান শেষে সাইমা আর অনিক একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অদ্ভুত অনুভূতি লাভ করেছিল। সাইমা জানতো অনিক তার থেকে অনেক ছোট, কিন্তু সে তার প্রতিভা স্বীকার করেছিল। আর অনিকও বুঝতে পারছিল সাইমার মধ্যে যে ধরনের প্রতিভা রয়েছে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা জন্মেছিল। অনেক এক মুচকি হাসি দিয়ে সাইমাকে বলল, তুমি অসাধারণ অভিনয় করেছো সাইমা আপু। সাইমা মৃদু হাসি দিয়ে বলল, তোমার নাচও চমৎকার ছিল অনেক। হ্যাঁ, আমার নাচ ভালো লাগলো, শুধু আমাকেই ভালো লাগলো না। সাইমা একটা মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে কেন ভালো লাগবে না? তোমাকেও অনেক ভালো লাগে ছোট ভাই। হায় আল্লাহ, আমি ছোট ভাই হয়ে গেলাম। হায় রে কপাল, আমি না আসলে একটা কপাল পোড়া। এভাবে দুষ্টুমি আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে দুজনের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল। যদিও তারা রোমান্টিকভাবে কাছাকাছি আসেনি, তবে একে অপরের কাজের প্রতি তাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা বেড়েছিল। রাতে খাবারের টেবিলে অনিকের বাবা মৃদু হাসি দিয়ে বললেন, কালকে আমার একজন বিশেষ বন্ধুর মেয়ের জন্মদিন, আমরা সবাই যাব। অনেক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে বাবা? আমার পুরনো বন্ধু সালাম, তার ছোট মেয়ের জন্মদিন। এই কথা শুনেই অনেক বিস্মিত হয়ে উঠল। বাবা, তুমি কি সারিকার কথা বলছো? ওই ছোট পুচকি সারিকা? হ্যাঁ, আমি ওর কথাই বলেছি। তোমাদের মাঝে তো খুব ভালো সম্পর্ক। হ্যাঁ বাবা, কিন্তু অনেক দিন হয়েছে পুচকিটার সাথে কথা হয় না।